অবশেষে পুলিশের জালে সাদ্দাম সর্দার। কুলতলি কাণ্ডের মূল অভিযুক্ত সাদ্দাম সর্দার অবশেষে পুলিশের জালে। যেমনটা জানতে পারা যাচ্ছে, কুলতলি থানার পুলিশ গতকাল রাতে কুলতলির যে চুপড়ি ঝাড় এলাকা সেখান থেকে সাদ্দাম সর্দার এবং সাদ্দাম সর্দারের সঙ্গে মান্নান খান নামে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করে। সাদ্দাম সর্দার, নিশ্চয়ই আপনাদের মনে থাকবে কুলতলি কাণ্ড, উত্তর 24 পরগনার কুলতলি, যেখানে একেবারে সাংঘাতিক ঘটনা হয়েছিল, পুলিশ আক্রান্ত হতে হয়েছিল। সেখানে গিয়ে সেই সাদ্দাম সর্দার, কুলতলি কাণ্ডের মূল অভিযুক্ত সেই সাদ্দাম সর্দারকে গ্রেফতার করলো পুলিশ। দক্ষিণ 24 পরগনার কুলতলি, যেখানে সোনা প্রতারণা তদন্তে গিয়ে আক্রান্ত হতে হয়েছিল উর্দিধারীদের, এমনকি পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোরও অভিযোগ ওঠে। সোমবার দিনে এই ঘটনা ঘটে এবং এই ঘটনার জেরে একেবারে দক্ষিণ 24 পরগনার কুলতলি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ সূত্রে খবর পাওয়া যায় যে পুরনো সোনা কম দামে বিক্রি করে প্রায় 12 লক্ষ টাকার প্রতারণার অভিযোগ করেছিল এই সাদ্দাম সরকার। সেই সাদ্দাম সরকারের নামে অভিযোগ করা হয় এবং অবশেষে পুলিশের জালে সাদ্দাম সরকার, কুলতলি কাণ্ডের মূল অভিযুক্ত সাদ্দাম সর্দার, তাকে গ্রেফতার করলো পুলিশ। এ বিষয়ে বিস্তারিত জানবো, কথা বলে নেব আমাদের প্রতিনিধি সৌমিত্র রায়ের সঙ্গে। সৌমিত্র, বিস্তারিত জানাও। দেখো, তুমি জানো যে নকল সোনা কারবারির জন্য যে মূল অভিযুক্ত সাদ্দাম সর্দার, তার খোঁজ চালাচ্ছিল কুলতলি থানার পুলিশ। গত দুদিন ধরে তার খোঁজে একেবারে তন্ন করে তল্লাশি চালিয়েছে কুলতলি গ্রামের বিভিন্ন জায়গায়, কিন্তু তিনি অধরা ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত গতকাল রাতে এই যে মূল অভিযুক্ত সাদ্দাম সর্দার, তাকে কুলতলির চুপড়ি ছাড়া এলাকা থেকে তাকে অ্যারেস্ট করেছে কুলতলি থানার পুলিশ। এবং শুধুমাত্র এই সাদ্দাম সর্দার তিনি নয়, সাদ্দাম সর্দারের সঙ্গে তার এক সাথেদ মান্নান খান নামে এক ব্যক্তিকেও গ্রেফতার করেছে কুলতলি থানার পুলিশ। কিন্তু কুলতলি থানার পুলিশ সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে এই যে সাদ্দাম সর্দার, তার সঙ্গে যে তার অভিযুক্ত ছিল তার ভাই, সেই ভাইকে তার ভাই এখনো পর্যন্ত অধরা রয়েছে। তার ভাইকে এখনো পর্যন্ত গ্রেফতার করা সম্ভব হয়নি। কিন্তু এই যে সাদ্দাম সর্দার, এই সাদ্দাম সর্দারকে যখন এর আগে অ্যারেস্ট করতে গিয়েছিল পুলিশ, এই পুলিশ তার উপরে, পুলিশের উপরে আক্রমণ হয়, পুলিশ আক্রান্ত হয়েছিল। এবং তুমি জানো যে এই সাদ্দাম সর্দারের যে সুড়ঙ্গ, সেই সুড়ঙ্গ নিয়ে একেবারে তোলপাড় পড়ে যায় রাজ্যে। ফলে এই যে মূল অভিযুক্ত, তিনি অধরা ছিলেন। শেষ পর্যন্ত গতকাল রাতে এই সাদ্দাম সর্দারকে কুলতলি থানার পুলিশ অপারেশন চালিয়ে তাকে গ্রেফতার করে এবং তার সঙ্গে সঙ্গে মান্নান খান নামেও এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ মনে করছে যে এই মান্নান খান নামে যে ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়েছে, তাকেও জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন আরও তথ্য পাওয়া যাবে বলে পুলিশ এমনটা মনে করছে। এবং তোমাকে তার পাশাপাশি জানিয়ে রাখি যে এই গতকাল রাতে কুলতলির বিভিন্ন জায়গায় ফোর্স নিয়ে পুলিশ তল্লাশি চালায়। তল্লাশি চালানোর পর যে চুপড়ি ঝাড়া এলাকায়, পুলিশের কাছে গোপন সূত্র মারফত খবর ছিল এই চুপড়ি ঝাড়া এলাকায় হয়তো সাদ্দাম সর্দার থাকতে পারে। সেই চুপড়ি ঝাড়া এলাকায় তল্লাশি চালিয়ে পুলিশ মূল যে অভিযুক্ত সাদ্দাম সর্দার, যাকে গত 3 দিন ধরে পুলিশ একেবারে তন্ন করে হন্যে হয়ে খুঁজেছে, সেই সাদ্দাম সর্দারকে গ্রেফতার করেছে কুলতলি থানার পুলিশ। সৌমিত্র, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে সব থেকে বড় খবর, অবশেষে কুলতলি কাণ্ডের মূল অভিযুক্ত সাদ্দাম সর্দার গ্রেফতার। পুলিশের জালে এই মুহূর্তে সাদ্দাম সর্দার। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে দক্ষিণ 24 পরগনার কুলতলি, যেখানে সোনা প্রতারণার অভিযোগে গ্রেফতার করতে গিয়ে আক্রান্ত হতে হয়েছিল পুলিশদের, যে উর্দিধারীদের, তাদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ পর্যন্ত ওঠে। এবং পুলিশ সূত্রে যেমনটা দাবি করা হয়েছিল যে পুরনো সোনা কম দামে বিক্রির নামে 12 লক্ষ টাকা প্রতারণার অভিযোগ করেছিল এই সাদ্দাম সর্দার, এমনটাই অভিযোগ ওঠে। এবং তারপর তার বাড়িতে যায় কুলতলি থানার পুলিশ, এবং কুলতলি থানার যে পয়তারহাট এলাকা, সেখানে তার বাড়ি বলে পুলিশ সূত্রে জানানো হয়েছিল। এবং সোমবার সকালে তার বাড়িতে যায় পুলিশ এবং বারুইপুর পুলিশ জেলার এসপি যেমনটা জানিয়েছিল যে অভিযুক্তকে ধরতে গিয়ে তার বাড়ির যে লোকজন এবং গ্রামের বেশ কয়েকজন বাসিন্দা বিক্ষোভ দেখাতে শুরু করে এবং যারা নিজেরা এই নকল সোনার কারবারের সঙ্গে জড়িত ছিল বলে অনুমান করছিল পুলিশ। এবং এরপর যেমনটা জানানো হয়েছিল যে পুলিশ যখন এই অভিযুক্তকে ধরতে যায়, তখন রীতিমতো তাদের উপর হামলা চালানো হয়, বিক্ষোভ করা হয়। এবং পুলিশ যেমনটা জানিয়েছিল, যে আমাদের প্রতিনিধিও যেমনটা জানাচ্ছিলেন, যে এই সাদ্দাম সর্দার এবং তার ভাই দুজনেই, তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তবে এখনো পর্যন্ত এই সাদ্দাম সর্দারের ভাই সাইফুল সর্দার, তার এখনো পর্যন্ত খোঁজ নেই। কিন্তু মূল অভিযুক্ত যে সাদ্দাম সর্দার, তাকে গ্রেফতার করলো পুলিশ। আমরা আবারও চলে যাবো আমাদের প্রতিনিধি সৌমিত্র রায়ের কাছে। সৌমিত্র, একদমই, দেখো, এই পুলিশের কাছে গোপন সূত্র মারফত যেটা খবর ছিল যে গতকাল রাতে চুপড়ি ঝাড়া এলাকায় সাদ্দাম সর্দার এবং তার সাকরেতরা হয়তো লুকিয়ে রয়েছে
পুলিশ সূত্রে গোপন সূত্র মারফত পুলিশের কাছে এমনটাই খবর ছিল। পুলিশ এমনটা খবর পাওয়ার পর একেবারে বিশাল ফোর্স নিয়ে কুলতলি থানার পুলিশ বিশাল ফোর্স নিয়ে সেই চুপড়িঝাড়া এলাকায় যায় এবং সেখানে গিয়ে এই যে কুলতলি কাণ্ডের মূল অভিযুক্ত সাদ্দাম সর্দার, তুমি যেমনটা বলছিলে যে পুরনো সোনা বিক্রি করা এবং পুরনো সোনা নিয়ে প্রতারণা করার অভিযোগ ছিল, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। সেই একাধিক অভিযোগের বিরুদ্ধে তাকে যখন অ্যারেস্ট করতে যায় সেই কুলতলি থানার পুলিশ এবং পুলিশকে গ্রেফতার করতে গিয়ে তাকে এর আগে আক্রান্ত হতে হয়। এবং তুমি জানো যে সেই সাদ্দাম সর্দারের পরিবারের লোকজন এবং এলাকার বাসিন্দারা বিক্ষোভ দেখায় এবং পুলিশকে লক্ষ্য করে তারা আক্রমণ করে এবং তারপর পুলিশই প্রথমবার যখন তাকে অ্যারেস্ট করতে গিয়ে এরকম ঘটনা ঘটে, তার পরবর্তীকালে পুলিশ আমরা দেখেছি একেবারে আটঘাট বেঁধে তাকে গ্রেফতার করার জন্য তাকে পুলিশ ঝাঁপায়। গত দুদিন ধরে আমরা দেখেছি যে কুলতলির বিভিন্ন এলাকায় এই সাদ্দাম সর্দার এবং তার যে মূল অভিযুক্ত তার সঙ্গে ছিল তার ভাই, এই দুজনকে অ্যারেস্ট করার জন্য কুলতলির বিভিন্ন এলাকায় তন্ন তন্ন করে পুলিশ তার খোঁজে তল্লাশি চালায়, কিন্তু তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। তারপর কুলতলি থানার পুলিশ অফিসাররা গতকাল রাত্রিবেলা এই চুপড়িঝাড়া এলাকায় কুলতলির সেখানে যায়, বিশাল ফোর্স নিয়ে যায়। সেখানে গিয়ে তো এই যে মূল অভিযুক্ত কুলতলি কাণ্ডের সাদ্দাম সর্দার এবং তার সঙ্গে তোমাকে বলে রাখি আরো একজন তার সাকরেদ মান্নান খান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এই দুজনকে গ্রেফতার করেছে এবং পুলিশ মনে করছে যে এই মান্নান খান মূল অভিযুক্ত সাদ্দাম সর্দারকে যেমন গ্রেফতার করা হয়েছে, তার পাশাপাশি মান্নান খান নামে যে ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে তাকেও জিজ্ঞাসাবাদ করে এই কুলতলি কাণ্ডের আরো অনেক তথ্য পাওয়া যাবে, যেটা আগামী দিনে তদন্ত করতে পুলিশকে সাহায্য করবে বলে পুলিশ মনে করছে। এবং তোমাকে বলে রাখি যে এই গতকাল রাত্রিবেলা এই কুলতলি থানার বিশাল ফোর্স এই অপারেশন চালায় এবং কুলতলি কাণ্ডের যে মূল অভিযুক্ত সাদ্দাম সর্দার তাকে গ্রেফতার করা হয়। এবং তুমি জানো যে এই সাদ্দাম সর্দারের বাড়িতে যখন পুলিশ এর আগে গিয়েছিল পুলিশকে আক্রান্ত হতে হয়েছিল এবং এই সাদ্দাম সর্দারের বাড়িতে যে সুড়ঙ্গ পথ দিয়ে সাদ্দাম সর্দারকে অ্যারেস্ট করতে যখন আসা হয়েছিল তখন এই সুড়ঙ্গ পথ দিয়ে মনে করা হচ্ছিল যে তিনি পালিয়ে গিয়েছে। ফলে এই তার বাড়ির যে সুড়ঙ্গ পথ একেবারে রাজ্যে তোলপাড় ফেলে দিয়েছিল। ফলে কুলতলি কাণ্ডের যে মূল অভিযুক্ত শেষ কয়েকদিন ধরে যিনি সংবাদ শিরোনামে ছিলেন, সেই মূল অভিযুক্ত সাদ্দাম সর্দারকে অবশেষে গ্রেফতার করতে পেরেছে কুলতলি থানার পুলিশ। ধন্যবাদ সৌমিত্র।
অবশেষে পুলিশের জালে সাদ্দাম সর্দার। কুলতলি কাণ্ডের মূল অভিযুক্ত সাদ্দাম সর্দারকে গতকাল রাতেই গ্রেফতার করলো পুলিশ। কিন্তু কোথা থেকে গ্রেফতার করা হলো সেই ছবি আপনাদের দেখাবো। কুলতলির চুপড়ি ঝাড়ার এই কুড়ে ঘর দেখতে পাচ্ছেন আপনারা, এই কুড়ে ঘরে লুকিয়ে ছিল সাদ্দাম সর্দার। সেখান থেকেই পুলিশ গ্রেফতার করলো তাকে। দেখতেই পাচ্ছেন আশপাশে কিন্তু জলা জমি রয়েছে, নদী রয়েছে। অর্থাৎ আমরা যেমনটা মনে করছিলাম যে সেই গোপন সুড়ঙ্গ দিয়ে কিন্তু সে পালিয়ে যেতে পারে এবং এই ভেড়ি অঞ্চল সেখানে এসেই আশ্রয় নিয়েছিল, তার মানে কি সাদ্দাম সর্দার এখানেই গত 3 দিন ধরে লুকিয়েছিল এইখানেই? সেই প্রশ্নই আমাদের রয়েছে এবং আমাদের প্রতিনিধি সুকান্ত দাস রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, তোমার কাছে জানতে চাইবো পুলিশ কি বলছে, কিভাবে হদিশ পেল সাদ্দাম সর্দারের পুলিশ? দেখো, গত সোমবার দিন কুলতলি থানার পয়তারহাট এলাকার বাসিন্দা সাদ্দাম সর্দার যে নকল সোনা বিক্রি করে লক্ষাধিক টাকা মানুষের সাথে প্রতারণা করতে, সেই প্রতারণার অভিযোগে অভিযুক্ত তাকে ধরতে গেলে পয়তারহাট এলাকায় তার বাড়ির সদস্যরা পুলিশের থেকে ছিনিয়ে নেয় এবং এই সাদ্দাম সর্দারের ভাই সাইরুল সর্দার সে পুলিশকে লক্ষ্য করে 1 রাউন্ড গুলিও চালায় বলে অভিযোগ। সোমবার থেকে কুলতলি থানা সহ বারুইপুর পুলিশ জেলার একাধিক থানার পুলিশ আধিকারিকরা এই সাদ্দাম সর্দারের খোঁজে তল্লাশি চালাচ্ছিল। গতকাল রাতে কুলতলি থানার পুলিশ ও বারুইপুর পুলিশ জেলার একাধিক থানার পুলিশ আধিকারিকরা সাদ্দাম সর্দারের গোপন সূত্রে খবর পায় সে কুলতলি থানার চুবড়িঝাড়া অঞ্চলের ঠাকুরার নদীর পাশে চুবড়িঝাড়া অঞ্চলের সিপিআইএম অঞ্চল কমিটির সদস্য মান্নান খান তার একটি ফিশারি রয়েছে। সেই ফিশারি পাশে ছোট্ট একটি কুঁড়ে ঘর রয়েছে, যে ঘরের ভিতরে লুকিয়ে আছে এমনটাই গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় কুলতলি থানার পুলিশ সহ বারুইপুর পুলিশ জেলার একাধিক পুলিশ আধিকারিক। সেইখান থেকে মূল অভিযুক্ত সাদ্দাম সর্দারকে গ্রেপ্তার করে। তার পাশাপাশি চুবড়িঝাড়া অঞ্চল সিপিআইএম অঞ্চল কমিটির সদস্য মান্নান খানকেও কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ। সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ এই মান্নান খান যাকে গ্রেফতার করা হয়েছে তার যে রাজনৈতিক পরিচয় সামনে আসছে, সিপিএম এর কর্মী সে, এবং যে ছবি আপনাদের বারবারই দেখাচ্ছি গোপন ডেরা, এবং এই গোপন ডেরা থেকেই সাদ্দাম সর্দারকে গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে মান্নান খান বলে একজনকে গ্রেফতার করা হয়েছে যাকে সিপিএম এর কর্মী বলে দাবি করেছে তৃণমূলের তরফ থেকে। ঠিক কি দাবি করা হয়েছে শোনাবো আপনাদের। সাদ্দাম সর্দার যে চাঁদপুরে বাড়ি কুলতলি এরিয়ার মধ্যে পড়ে, সে এখানে এসে মান্নান খান বলে সিপিএমের এক লিডার চুবড়িঝাড়া অঞ্চলের এসে তার কুটিরে আশ্রয় নিয়েছিল। গতকাল রাতে কুলতলির ভারপ্রাপ্ত অফিসাররা এসে চারিদিকতে তাকে ঘিরে ফেলে এবং তাকে গ্রেপ্তার করে। তার সাথে সাথে এবং মান্নান খানকে গ্রেপ্তার করে এবং মান্নান খান ওই সাদ্দাম সর্দারের সাথে জড়িত, সেই কারণে মান্নান খানকেও এখান থেকে গ্রেপ্তার করে নিয়ে যায়। ধৃত মান্নান খান চুপড়িঝাড়া গ্রাম পঞ্চায়েতের সিপিএম এর অঞ্চল কমিটির সদস্য, এমনটাই দাবি তৃণমূল নেতৃত্বের। যদিও এখনো অধরা সাদ্দামের ভাই সাইরুল। গতকাল রাতের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সাদ্দাম সর্দারকে গ্রেফতার করার সময়ের ছবি। সোমবার আপনারা জানেন যখন কুলতলি কাণ্ডে সাদ্দাম সর্দারকে গ্রেফতার করতে যায় পুলিশ বাহিনী, আক্রান্ত হতে হয়েছিল পুলিশ বাহিনীকে। তারপর থেকেই সাদ্দাম সর্দারের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না, কিন্তু পুলিশ চষে ফেলেছিল গোটা কুলতলি। আর তারপর চুপড়িঝাড়া, কুলতলিরই এই চুপড়িঝাড়ার সাদ্দামের গোপন ডেরা থেকে সাদ্দাম সর্দারকে গতকাল রাতে গ্রেফতার করেছে পুলিশ। দেখুন এই কুড়েঘর এবং আশপাশে কিভাবে ভেড়ি রয়েছে, ভেড়ি এলাকা, সেইখানে এই গোপন ডেরাতেই লুকিয়েছিল সাদ্দাম সর্দার। দেখতে পাচ্ছেন সেই ছবি, মশারি টাঙানো রয়েছে। অর্থাৎ এই 2 দিন ধরে এই গোপন ডেরায় সে বসবাস করেছে এবং গা ঢাকা দিয়েছিল। সোমবার যখন এই ঘটনা ঘটে পুলিশের তরফ থেকে কিন্তু জানানো হয়েছিল যে সাদ্দাম সর্দারকে একেবারে ছিনিয়ে নিয়ে যায় তার পরিবারের লোকজন এবং গ্রামবাসীরা। তারপর কিন্তু আজ সকালবেলায় ভোর রাতে গ্রেফতার করা হয়েছে সাদ্দাম সর্দারকে। আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি হিন্দোল দে রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দোল, পুলিশ কিভাবে হদিশ পেল এবং এই গোপন ডেরার খোঁজ কিভাবে পুলিশ পেল? খোঁজ কিন্তু পুলিশ আগেই একটা সন্ধান পেয়েছিল, কেননা পুলিশ যেটা মনে করছিল অনেকেই কিন্তু সেই গ্রামে এখনো পর্যন্ত গাঁটাগা দিয়ে রয়েছে,
তুমি জানো আফতাব সর্দারকে যেভাবে পুলিশ গ্রেফতার করেছে, তার বাড়িতেই সে গা ঢাকা দিয়েছিল, পুলিশকে দেখে সে পালাতে যাচ্ছিল যখন। আমরা আগেই দেখিয়েছি যে পুলিশ কিভাবে থেকে ধাওয়া করে এক প্রকার, তারপরে ধাওয়া করার পর অস্ত্র উঁচিয়ে তাকে কিন্তু রীতিমতো আত্মসমর্পণ করতে বাধ্য করে এবং তাকে পরবর্তী ক্ষেত্রে পুলিশ গ্রেফতার করে। এই আফতাব এই সাদ্দাম সর্দার সে কিন্তু রীতিমতো এলাকার মধ্যে ছিল, তেমনটাই পুলিশের কাছে এক প্রকার খবর ছিল এবং পুলিশ এটা মনে করছিল সে পালিয়ে যেতে পারে। সেই কারণে পুলিশ বিভিন্ন সোর্স মারফত কিন্তু তার উপরে নজর রাখছিল, তেমনটাই কিন্তু পুলিশের বক্তব্য। গতকাল কিন্তু পুলিশের দল সকাল থেকে কোনো রকম কোনো তল্লাশি প্রক্রিয়া তারা চালায়নি। তারা কিন্তু একমাত্র মোবাইল টাওয়ার লোকেশন যেমন দেখছিল, তার পাশাপাশি তাদের যে বিভিন্ন সোর্স, সেই সোর্সকে কাজে লাগিয়ে সাদ্দামকে একেবারে নজরে রাখার যে কাজ, সেই কাজ তারা চালাচ্ছিলেন। এবং রাতের দিকে কিন্তু ভোর রাতের দিকে সাদ্দাম যেখানে ছিল সেই যে ভেড়ির পাশে যে ছোট্ট ঘর, সেই ঘরের মধ্যে থেকে কিন্তু সাদ্দামকে পুলিশ হাতে হাতে ধরে ফেলে সাদ্দাম সর্দার। এবং সেই সময় সাদ্দামের সঙ্গে আরো এক ব্যক্তি ছিলেন যার নাম মান্নান খান, এই দুজনকে পুলিশ গ্রেফতার করে ফেলে। কিন্তু এখনো পর্যন্ত সাইরুল সর্দার অর্থাৎ সাদ্দামের ভাই, সে কিন্তু এখনো পর্যন্ত অধরা রয়েছে, তার কাছেও পুলিশ তল্লাশি চালাচ্ছে। এবং গোটা ঘটনায় কিন্তু পুলিশ দেখতে চাইছে এই দুজনকে গ্রেফতার করার পরেও আরো বাকি যাদের নাম উঠে আসছে, যারা মূল মাথা, তাদেরকেও কিন্তু গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে, তেমনটাই কুলতলি থানার পুলিশ সূত্রে খবর। এবং যে বিষয়টা, যে গুলি চালানোর ঘটনা, নকল সোনা দিয়ে 12 লক্ষ টাকা প্রতারণা করার ঘটনা, এই যে একাধিক ঘটনা ঘটেছে, সেই ঘটনা তদন্ত প্রক্রিয়া চলছে এবং এই ঘটনায় আর যারা রয়েছে প্রত্যেককে গ্রেফতার করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এবং এই যে সাদ্দামের বাড়ির নিচে এই যে সুড়ঙ্গ, সেই সুড়ঙ্গ কোথা থেকে এলো, কেন সেই সুড়ঙ্গ সে করে রেখে দিয়েছিল, কবে থেকে সেই সুড়ঙ্গ করা ছিল, সমস্ত বিষয়টাই কিন্তু পুলিশ এবারে সাদ্দামকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাবে। এবং এই ক্ষেত্রে কিন্তু অনেক বড় বিষয়, কিন্তু অনেক বড় তথ্য পুলিশের কাছে উদ্ঘাটিত হতে পারে, কেননা সাদ্দামকে জিজ্ঞাসাবাদের পর সমস্ত বিষয়টা কিন্তু আরো স্পষ্ট হবে, তেমনটাই কিন্তু পুলিশ মনে করছে। হিন্দুল, এখানেই তোমার কাছে জানতে চাইবো যে সাদ্দাম সর্দারের সঙ্গে আরেকজন যাকে গ্রেপ্তার করা হয়েছে মান্নান খান, চুপড়িঝাড়া গ্রাম পঞ্চায়েতের সিপিএমের অঞ্চল কমিটির সদস্য, এমনটা তৃণমূল দাবি করছে। এই মান্নান খানের সঙ্গে সাদ্দাম সর্দারের কি সম্পর্ক, কি যোগাযোগ? দেখো, এই শুধু মান্নান খান বলে নয়, অঞ্চলের যিনি সদস্য সেই মান্নান খান শুধু বলে নয়, গতকাল কিন্তু একেবারে সেখানকার যিনি পঞ্চায়েত প্রধান ছিলেন, সেই পঞ্চায়েত প্রধান কিন্তু এও স্পষ্ট করেছেন যে এই সাদ্দাম এবং তার ভাই সাইরুল, তার গোটা পরিবার, তারা যে কাজ করতেন, অর্থাৎ কিনা এই যে নকল সোনা দেখিয়ে প্রতারণার ঘটনা, এই ঘটনায় তারা 15 বছর ধরে সেই কাজ করছে। তাদের মাথায় আরো দুজন রয়েছে, ছাকাত এবং বোটো। এই ছাকাত এবং বোটো তারা কিন্তু সেই এলাকার তৃণমূলের সক্রিয় কর্মী, তৃণমূলের নেতা এবং সেখানকার কিন্তু বুথের সদস্য, তেমনটাও কিন্তু পঞ্চায়েত প্রধানের কথা স্পষ্ট। অর্থাৎ শাসক দলের ছত্রছায়ায় থাকার দরুনই কি এদের এই বারবারন্ত, সেটামনটাও কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। কেননা যেহেতু ছাকাত বোটো এরা রয়েছে, মান্নান তিনি একজন তৃণমূলের নেতা, অর্থাৎ এই মান্নান, ছাকাত, বোটো একাধিক তৃণমূল কংগ্রেস নেতার নাম উঠে আসছে, স্থানীয় নেতৃত্বের নাম উঠে আসছে। গোটা ঘটনায় তাদের কি ভূমিকা ছিল এবং শাসক দলের ছত্রছায়ায় দরুনই কি তাদের সঙ্গে পুলিশের সঙ্গে ভালো সম্পর্ক ছিল কিনা, সেই বিষয়টাও পুলিশের বর্তমান তদন্তকারী দল যারা রয়েছে তারা কিন্তু সেটা খতিয়ে দেখছেন। কেননা যেটা জানা যাচ্ছে যে ছাকাত, বোটো তারা কিন্তু সমস্ত একেবারে হিন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। এবং এই ধৃত মান্নান খান চুপড়িঝাড়া গ্রাম পঞ্চায়েতের সিপিএম এর অঞ্চল কমিটির সদস্য, তৃণমূলের তরফ থেকে এমনটা দাবি করা হচ্ছে। সাদ্দাম সর্দার 15 বছর ধরে যার নেতৃত্বে কিন্তু এই কুলতলির মধ্যে পয়তারহাট গ্রামে নকল সোনার কারবার চলছে, শুধু নকল সোনাই নয়, সেই সঙ্গে জাল নোটের কারবার চলছিল, এমনটাই পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে। সম্প্রতি একজন এই অভিযোগও করেন যে তাকে নকল সোনার এই জালে ফেলে প্রায় 12 লক্ষ টাকা প্রতারণা করা হয়েছে, হাতিয়ে নেওয়া হয়েছে। তারপরে সোমবার পুলিশ যায় পয়তারহাট গ্রামে সাদ্দাম সর্দারকে ধরতে, কিন্তু যখন পুলিশকে আক্রমণের শিকার হতে হয় সাদ্দাম সর্দার পালিয়ে যায়। তারপর গতকাল রাতে গ্রেফতার করেছে পুলিশ সাদ্দাম সর্দারকে। বিস্তারিত জানবো, প্রতিনিধি সুকান্ত দাসের সঙ্গে কথা বলবো। সুকান্ত, আর কি কি জানতে পারছো? এবং যে গোপন ডেরার ছবি আমরা দেখছি, আশপাশে ভেড়ি অঞ্চল, এমনকি একটি বাড়িও দেখা যাচ্ছে না, কিভাবে অপারেশন চালালো পুলিশ? ছিল তার খোঁজে বিভিন্ন জায়গায় বারুইপুর পুলিশ জেলার পুলিশ আধিকারিকরা, বিভিন্ন থানার পুলিশ আধিকারিকরা তারা কিন্তু খোঁজ চালাচ্ছিল
কোথায় লুকিয়ে রয়েছে এই সাদ্দাম। এটাই ছিল পুলিশের প্রথমে, সে কোথায় আছে তাকে গ্রেপ্তার করা। সেই খোঁজে পুলিশ চারিদিকে তল্লাশি চালাচ্ছিল বিভিন্ন সোর্স মারফত, বিভিন্ন রকম ভাবে পুলিশ চারিদিকে জিজ্ঞাসাবাদ করছিল এবং বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে একাধিকবার। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে বারুইপুর পুলিশ জেলার পুলিশ আধিকারিকরা ও কুলতলি থানার পুলিশ আধিকারিকরা তারা কিন্তু এই চুগড়িধারার অঞ্চলের ঠাকুরার নদীর পাশে মান্নান খান নামে যে সিপিআইএম এর স্থানীয় অঞ্চল কমিটির সদস্য আছে, তার এই ফিশারির পাশে ছোট্ট একটি কুঁড়ে ঘর তার সন্ধান পায়। সেখানে এসে বিভিন্ন দিক থেকে পুলিশ ঘিরে ফেলে এবং তারপরে হাতে নাতে এখান থেকেই সাদ্দাম সর্দারকে গ্রেপ্তার করে। সাদ্দাম সর্দারকে গ্রেপ্তার করার পাশাপাশি মান্নান খান তিনি এই দুষ্কৃতী সাদ্দাম সর্দারকে এখানে নিরাপদে আশ্রয় দিয়েছিলেন বলে সেই অভিযোগেও মান্নান খানকে গ্রেপ্তার করে। স্থানীয় তৃণমূল নেতা যেটা দাবি করছে যে এই সিপিআইএম অঞ্চল কমিটির সদস্য মান্নান খান সে দীর্ঘদিন ধরে এই সাদ্দাম সর্দারের সঙ্গে এই প্রতারণা ব্যবসার সঙ্গে যুক্ত ছিল, এটা স্থানীয় তৃণমূল নেতৃত্ব কিন্তু দাবি করছে। সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। একাধিক তথ্য উঠে আসছে এবং পুলিশের তার তরফ থেকে যেমনটা এর আগেই দাবি করা হয়েছিল 15 বছর ধরে কুলতলির পয়তারহাট গ্রামে কিন্তু প্রতারণা চক্র চলছিল নকল সোনা নিয়ে। অর্থাৎ কোনো জিনিসের ওপর এমনভাবে পালিশ করা হতো যেন মনে হয় একেবারে সোনা, এবং সেই ছবি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় দেখে ক্রেতাদের টোপ দেওয়া হতো। তারপর তাদেরকে কুলতলির ডেরায় এনে মারধর করে তাদের থেকে টাকা পয়সা মূল্যবান সামগ্রী সব ছিনিয়ে নেওয়া হতো, এবং এই গোটা কারবার কিন্তু চালাতো এই গ্যাংস অফ সাদ্দাম। যে সাদ্দাম সর্দারকে গতকাল রাতে পুলিশ গ্রেপ্তার করেছে কুলতলির চুপড়িঝাড়ার এই গোপন ডেরা থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এই কুড়ে ঘর, আশপাশে আর কোনো বাড়ি ঘর নেই, পুরোটাই ভেড়ি অঞ্চল, পুরোটা চারিদিকে ভেড়ি রয়েছে এবং জল দিয়ে ঘেরা একটা জায়গা। সেখানে এই কুড়ে ঘর, যেখানে এই দুদিন ধরে মনে করা হচ্ছে সাদ্দাম সর্দার ছিল গা ঢাকা দিয়ে। তারপর গতকাল রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
আমরা এখানে একটা ইনফ্লুয়েঞ্জার ওয়ার্ড খুলেছি, মেল ফিমেল মিলিয়ে 8টা মতন বেড আছে। যদি দরকার পড়ে আমরা আরও ওটাকে বাড়াতে পারি। বর্ষা আসতেই বাড়ছে ইনফ্লুয়েঞ্জা, শিশু থেকে প্রাপ্তবয়স্ক। ইনফ্লুয়েঞ্জা থাবা বসাচ্ছে সকলের শরীরেই। সংক্রমণের জেরে কাহিল হয়ে পড়ায় অনেককেই ভর্তি করতে হচ্ছে হাসপাতালে। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে গত 2 সপ্তাহে ভর্তি হয়েছেন 70 জনের বেশি রোগী। রোগীর চাপ সামাল দিতে আলাদা ইনফ্লুয়েঞ্জা ওয়ার্ড খুলতে হয়েছে বেসরকারি হাসপাতালকে। ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথেও ভর্তি রয়েছে ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত বহু শিশু। বর্ষার সিজনটাতে আমাদের দেশে ফ্লুয়ের প্রকোপ তো বাড়ে, তো স্বাভাবিকভাবেই এই বছরও আমরা একটু এই সিজনটা যে চেঞ্জ হচ্ছে, এই যে বর্ষা বাদলা বৃষ্টি শুরু হলো, তো পরবর্তীকালে হয়তো ডেঙ্গুর প্রকোপ হয়তো বাড়বে, কিন্তু আপাত দৃষ্টিতে এই সময় সিজন চেঞ্জের যে সর্দি কাশি সেগুলো বেড়ে গেছে। তো তার ভেতরেই যে ফ্লু, সেটাও একটা পার্ট, সে ফ্লুও বাড়তে শুরু করেছে। তো ফ্লু মানে ইনফ্লুয়েঞ্জা। এবার ইনফ্লুয়েঞ্জা অনেকগুলো রেসপিরেটরি ভাইরাসের মধ্যে একটা ভাইরাস, যেটা আমাদের সর্দি কাশির প্রবণতা বা সর্দি কাশির যে ইনফেকশন সেটা করে। জ্বর, সর্দি, কাশি, মাথা যন্ত্রণা ও গা হাত পায়ে ব্যথার উপসর্গ নিয়ে হাসপাতালে আসছেন 8 থেকে 80। এইসব উপসর্গ নিয়ে হাসপাতালে এলে রোগীর রক্ত পরীক্ষা করা হচ্ছে। এটা অবশ্যই খুবই ছোঁয়াচে, মানে যে কোনো যদি কেউ কাশে আর কি বা সর্দি হাঁচে, সেটা থেকে এটা ড্রপলেট ইনফেকশনে ছড়াতে পারে। এটার 2টো উপায় আছে এটাকে আটকানোর। একটা প্রথম উপায় হচ্ছে ভ্যাকসিন, যেটা আমরা সবসময় বলে থাকি যে বর্ষাকালের আগে মে-জুন মাসের মধ্যে ভ্যাকসিনটা নিয়ে নেওয়া। আর যদি কারো ইনফ্লুয়েঞ্জা হয়ে গিয়ে থাকে, ডেফিনেটলি সে চাইবে তার বাড়ির লোকে যাতে না হয়, তো ওই সিম্পল একটা সার্জিক্যাল মাস্ক পরা। চিকিৎসকরা জানাচ্ছেন ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাসে বেশিরভাগ রোগী আক্রান্ত হচ্ছেন। অনেক ক্ষেত্রে সোয়াইন ফ্লু এর সংক্রমণও দেখা যাচ্ছে। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। পালিয়েছে তাই নাকি? রাত্রে বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
কুলতলিকাণ্ডে অবশেষে মূল অভিযুক্ত সাদ্দাম সর্দার গ্রেফতার। কাল রাতে কুলতলির যে চুপড়ি ঝাড়া এলাকা সেখান থেকে সাদ্দাম সর্দারকে গ্রেফতার করা হয় এবং শুধুমাত্র সাদ্দাম নয়, তার সঙ্গে আরও এক ব্যক্তি মান্নান নামে, তাকেও গ্রেফতার করা হয়। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, সাদ্দাম সর্দারকে গ্রেফতার করা হয়েছে এবং এই সাদ্দাম সর্দারকে বেশ কয়েকদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না, অবশ্যই তাকে গ্রেফতার করা হয়েছে। এই বাড়ি থেকে, এইখানেই লুকিয়েছিলেন সাদ্দাম সর্দার, তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এই বাড়ি, সেই ঝুপড়ি, যে কুড়ে ঘর যার মধ্যে এই সাদ্দাম সর্দার লুকিয়েছিলেন, যে আশেপাশের এলাকা আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ভেড়ি রয়েছে, আশেপাশে একটাও বাড়ি নেই এবং একটি মাটির রাস্তা, একটি ছোট রাস্তা, সেইখান থেকে এই সাদ্দাম সর্দারকে গ্রেফতার করে পুলিশ। কুলতলির যে চুপড়ি ঝাড়া এলাকা সেখান থেকে একটি কুড়ে ঘর থেকে, যে ছবি আপনাদের একটু আগেই আমরা দেখাচ্ছিলাম, সেই কুড়ে ঘর থেকে এই সাদ্দাম সর্দারকে গ্রেফতার করে পুলিশ। সাদ্দাম সর্দারের সঙ্গে মান্নান খান নামে আরও এক ব্যক্তিকে পাকড়াও করা হয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, কথা বলে নেব আমাদের প্রতিনিধি সুকান্ত দাসের সঙ্গে। সুকান্ত, এই সাদ্দাম সর্দারের খোঁজ পাওয়া গেল কিভাবে? দেখো, গত সোমবার যখন কুলতলির কয়তারার এলাকার বাসিন্দা এই অভিযুক্ত নকল সোনা বিক্রির অভিযোগে অভিযুক্ত প্রতারণার মামলায় সাদ্দাম সর্দার, তাকে যখন কয়তারহাট এলাকায় কুলতলি থানার পুলিশ তার বাড়ি থেকে গ্রেপ্তার করতে যায়, তখন তার পরিবারের সদস্যরা পুলিশের ওপর আক্রমণ করে এবং তাকে ছিনিয়ে নেয়। পাশাপাশি সাদ্দামের ভাই খাইরুল, সে এক রাউন্ড গুলিও চালায় পুলিশের দিকে লক্ষ্য করে, এমনটাই অভিযোগ ছিল। তারপরে থেকে কুলতলির বিভিন্ন এলাকায় বারুইপুর পুলিশ জেলার বিভিন্ন থানার পুলিশ আধিকারিক সহ কুলতলি থানার পুলিশ, কুলতলির বিভিন্ন এলাকা সহ বারুইপুর পুলিশ জেলার একাধিক জায়গায় তল্লাশি চালায়, কুলতলির বিভিন্ন জায়গায়ও তল্লাশি চালায়। গা ঢাকা দেয় এই সাদ্দাম সর্দার। সেই সাদ্দাম সর্দারকে গতকাল রাতে কুলতলি থানার চুবড়িঝাড়া এলাকায় ঠাকুরান নদীর পাশে মান্নান সর্দার নামে চুবড়িছাড়া এলাকার সিপিআইএম এর অঞ্চল কমিটির সদস্য, তার মাছের ভেড়ির পাশে একটি ছোট্ট কুড়ে ঘর থেকে গ্রেপ্তার করে গভীর রাতে কুলতলি থানার পুলিশ। একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো। যেমনটা আমাদের প্রতিনিধি বলছিলেন যে একটি ছোট্ট কুড়ে ঘর থেকে, একটু আগেও আপনাদের যে ছবিটা আমরা দেখাচ্ছিলাম সেখান থেকে গ্রেফতার করা হয় স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাদের ঠিক কি বক্তব্য শোনাবো আপনাদের। সাদ্দাম সর্দার যে চাঁদপুরে বাড়ি, কুলতলি এরিয়ার মধ্যে পড়ে, সে এখানে এসে মান্নান খান বলে সিপিএনের এক লিডার চুবড়িঝাড়া অঞ্চলের, এসে তার কুটিরে আশ্রয় নিয়েছিল। গতকাল রাতে কুলতলির ভারপ্রাপ্ত অফিসাররা এসে চারিদিকতে তাকে ঘিরে ফেলে এবং তাকে গ্রেপ্তার করে। তার সাথে সাথে এবং মান্নান খানকে গ্রেপ্তার করে এবং মান্নান খান ওই সাদ্দাম সর্দারের সাথে জড়িত, সেই কারণে মান্নান খানকে ও এখান থেকে গ্রেপ্তার করে নিয়ে যায়। একেবারে যেমনটা আপনারা শুনলেন যে স্থানীয় তৃণমূল নেতৃত্ব যেমনটা দাবি করছে যে এই যে পঞ্চায়েতের সিপিএম এর অঞ্চল কমিটি, ইনি হলেন এই মান্নান খান। আমরা কথা বলে নেব আমাদের প্রতিনিধি হিন্দলদের সঙ্গে। হিন্দল, এই মান্নান এবং এই যে গ্রেফতার করা হয়েছে সাদ্দাম সর্দার, তাদের মধ্যে সম্পর্কটা ঠিক কি? দেখো, যেটা পুলিশ প্রাথমিকভাবে বলছে যে গতকাল রাত 1টা নাগাদ পুলিশের বিশাল টিম সেখানে গিয়ে পৌঁছয় আইসি কুলতলির নেতৃত্বে, এবং পুলিশের কাছে কিন্তু লোকাল সোর্স মারফতই পুলিশ জানতে পারে আচমকাই যে সেখানে কিন্তু সাদ্দাম সর্দার মান্নান খানের যে ভেড়ি রয়েছে, সেই ভেড়ির পাশের একটি ছোট্ট আলা ঘরের মধ্যে কিন্তু সে রয়েছে। এবং সেই ইনফরমেশন পাওয়ার পর তৎক্ষণাৎ পুলিশ সেখানে গিয়ে পৌঁছয় এবং পরবর্তী ক্ষেত্রে পুলিশ গিয়ে সেখানে পৌঁছানোর পর দেখতে পায় যে সাদ্দাম সর্দার তিনি সেখানে রয়েছেন এবং সাথে মান্নান শেখ তিনিও কিন্তু ওখানে, মান্নান খান সেখানে তিনি রয়েছেন। এবং তারপরেই কিন্তু তৎক্ষণাৎ সেই দুজনকেই সেখান থেকে পুলিশ আটক করে নিয়ে আসে এবং পরবর্তী ক্ষেত্রে দুজনকেই গ্রেফতার করা হয়। এদের সম্পর্ক এখনো পর্যন্ত কি সেটা পুলিশের কাছে স্পষ্ট নয়, কিন্তু পুলিশ যেটা বলছে মান্নান খানকে গ্রেফতার করার মূল কারণ হচ্ছে মান্নান
মান্নান খান কিন্তু এই সাদ্দাম সর্দারকে শেল্টার দিয়েছিল। যখন সাদ্দাম সর্দার পালিয়ে যায়, তার ভাই সাইরুল শেখ তাকে ছিনিয়ে নিয়ে চলে যায়। সেখান থেকে কোনো রকমে সে সেই গ্রাম থেকে বেরিয়ে একেবারে মান্নান খানের এই যে আলাঘর, যে বেড়ির মাঝে, সেখানে কিন্তু তাকে আশ্রয় দেয়। অর্থাৎ পুলিশ প্রাথমিকভাবে এই মান্নানকে গ্রেপ্তার করেছে এই কারণেই, কেননা এই যার বিরুদ্ধে অভিযোগ, এরকম একজন দুষ্কৃতী এবং একজন প্রতারক, তাকে কিন্তু পুলিশ খুঁজছিল, কিন্তু তাকে শেল্টার দিয়েছিল মান্নান। সেই কারণে প্রাথমিকভাবে পুলিশ মান্নানকে গ্রেপ্তার করেছে। এবারে পুলিশ খতিয়ে দেখছে যে এই সাদ্দাম, সাইরুল, এদের সঙ্গে বা এদের যে বেআইনি ব্যবসা, সেই ব্যবসার সঙ্গে মান্নানের কোনো যোগাযোগ রয়েছে কিনা। তুমি দেখতেই পাচ্ছ যে তৃণমূলের তরফ থেকে ইতিমধ্যেই অভিযোগ করা হচ্ছে যে তিনি সিপিএম এর একজন সক্রিয় কর্মী সেই এলাকা। অর্থাৎ সিপিএম এর যোগের বিষয়টা কিন্তু তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে। কিন্তু এই গোটা ঘটনায় রাজনৈতিক যোগের একটা বিষয় কিন্তু উঠে আসছে। কেননা তোমাকে বলে রাখি যে এই ঘটনায় কিন্তু দুজনের নাম উঠে আসছে, যাদের নাম মূল যারা কিংপিন হিসাবে পুলিশ মনে করছে, তাদের মধ্যে ছাকাত এবং বোটো রয়েছে। এবং ছাকাত এবং বোটো প্রসঙ্গে কিন্তু স্থানীয় যে পঞ্চায়েত প্রধান, তিনি কিন্তু গতকাল স্পষ্ট করেছেন যে ছাকাত এবং বোটো তাদের তৃণমূলের সক্রিয় কর্মী, সেই এলাকার নেতা, এবং দীর্ঘদিন ধরেই তারা কিন্তু তৃণমূলের বিভিন্ন মিটিং মিছিলে উপস্থিত থাকে, ভোট পর্যন্ত তারা করিয়েছিল, তেমনটাও কিন্তু পঞ্চায়েত প্রধান জানিয়েছে। কিন্তু এই যে গোটা ঘটনা, সেই গোটা ঘটনায় মান্নান তার কি ভূমিকা, সেই বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ যেটা বলছে যে এই ছাকাত বোটো, তাদের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে, বাকি গ্রুপের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে, এবং সাদ্দামের ভাই সাইরুল, সেও এখনো পর্যন্ত পলাতক, সে কোথায় পালিয়ে থাকতে পারে সেই বিষয়টাও পুলিশ খতিয়ে দেখছে। কিন্তু গোটা ঘটনায় এই যে গোটা চক্র, সেই চক্রকে পুলিশ যেমন গ্রেপ্তার করার চেষ্টা চালাচ্ছে, পাশাপাশি যেহেতু সাদ্দাম সর্দারকে পুলিশ হাতে নাতে পেয়ে গিয়েছে, পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে বারুইপুর আদালতে আর কিছুক্ষণ বাদে পাঠাবে। তাকে কিন্তু নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ এবারে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানতে পারবে যে এই ঘটনায় আর কারা কারা যুক্ত, কার কি ভূমিকা ছিল, কিভাবে সে প্রতারণা করত, জাল নোটে সে ব্যবসা করতো কিনা, যেটা পুলিশ প্রাথমিকভাবে বলছে যে জাল নোটের ব্যবসার সঙ্গে তারা যুক্ত ছিল। এবং সবচেয়ে বড় বিষয় যে সাদ্দামের বাড়ির নিচে যে সুড়ঙ্গের খোঁজ পাওয়া গিয়েছে, সেই সুড়ঙ্গ সে কি কাজে ব্যবহার করতো, তারা কি পালিয়ে যাওয়ার জন্যই শুধু ব্যবহার করতো, না বেআইনি কার্যকলাপ পরিচালনা করার জন্য সেই সুড়ঙ্গ পথ তৈরি করা হয়েছিল, সমস্ত বিষয়টাই কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে। এবং পুলিশ ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করেছে, এবং তার পরবর্তী ক্ষেত্রে বারুইপুর আদালতে পুলিশ নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে সাদ্দাম এবং মান্নানকে পাঠাবে, এবং তাদেরকে নিজেদের হেফাজতে নেওয়ার পর আরও জিজ্ঞাসাবাদের মাধ্যমে কিন্তু সমস্ত বিষয়টা স্পষ্ট হবে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। একেবারে হিন্দুল, তুমি আমাদের সঙ্গে থাকো। সাদ্দাম এবং মান্নান, এই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ, এবং তৃণমূল নেতৃত্ব, স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফে যেমনটা দাবি করা হচ্ছে যে এই ধৃত মান্নান, তিনি পঞ্চায়েতে সিপিএম এর অঞ্চল কমিটির সদস্য। আপনারা জানেন যে এই যে সাদ্দাম, তার নাম কোথা থেকে উঠে এলো, আপনাদের একবার মনে করিয়ে দেবো যে দক্ষিণ 24 পরগনার কুলতলি, এখানে সোনা প্রতারণার অভিযোগে গ্রেফতার করতে গিয়ে কিন্তু আক্রান্ত হতে হয়েছিল পুলিশকে। উর্দিধারীদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ পর্যন্ত উঠেছিল। এমনকি পুলিশ দাবি করেছিল যে পুরনো সোনা কম দামে বিক্রির নামে যে 12 লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছিল এই সাদ্দাম সর্দারের বিরুদ্ধে। এবং তার বাড়িতে গিয়ে আমাদের প্রতিনিধি যেমনটা একটু আগেই বলছিলেন, তার বাড়িতে গিয়ে একটি সুড়ঙ্গের হদিশ পাওয়া যায়, এবং যা দেখে রীতিমতো চক্ষু চড়ক গাছ হয়ে গিয়েছিল পুলিশের। বারুইপুর পুলিশের তরফে যেমনটা জানানো হয়েছিল যে এই অভিযুক্তকে ধরতে গেলে যে তাদের গ্রামের লোকজন এবং তাদের বাড়ির লোকজন রীতিমতো পুলিশকে ধরে বিক্ষোভ দেখাতে থাকে। আমরা কথা বলে নেব আমাদের প্রতিনিধি সুকান্তর সঙ্গে। সুকান্ত, এই যে মান্নান, অর্থাৎ এই যে সাদ্দামের সঙ্গে আরেক ব্যক্তিকে ধরা হয়েছে মান্নান, তাকে তৃণমূলের যে স্থানীয় নেতৃত্ব যেমনটা জানাচ্ছে তিনি পঞ্চায়েতে সিপিএম এর অঞ্চল কমিটির সদস্য, তার সম্পর্কে আর কি জানতে পারছো? দেখো, এখনো পর্যন্ত তৃণমূলের এই চুবড়িঝাড়া অঞ্চলের এক পঞ্চায়েত সদস্য, স্থানীয় সদস্য তৃণমূলের, তিনি যেটা জানিয়েছেন যে এই মান্নান দীর্ঘদিন ধরে বাম কর্মী এবং স্থানীয় চুবড়িঝাড়া অঞ্চলের অঞ্চল কমিটির সদস্য। সে লোকাল সিপিআইএম কে নেতৃত্ব দেয় সংগঠনকে। এই সাদ্দাম যখন সোমবারের পর থেকে পলাতক ছিল, পুলিশ যখন সাদ্দামের খোঁজে তল্লাশি চালাচ্ছিল কুলতলি সহ বারুইপুর পুলিশ জেলার একাধিক জায়গায়, এবং কুলতলির এই যে পয়তারহাট এলাকা, যেখানে সাদ্দাম যে প্রতারণার মামলায় মূল অভিযুক্ত, তার এলাকায় ও একাধিক জায়গায় তল্লাশি চালায়, তার খোঁজ মেলে না। গতকাল রাতে গোপন সূত্রে খবর পায় পুলিশ
যে চুবড়িঝাড়া অঞ্চলে এই মান্নান খান স্থানীয় সিপিআইএমের অঞ্চল কমিটির সদস্য, তার যে মাছের ভেড়ি, সেই মাছের ভেড়ির কাছে ছোট্ট একটি কুঁড়ে ঘরের মধ্যে লুকিয়ে আছে। চারিদিক থেকে পুলিশ তাকে ঘিরে ফেলে ওই কুঁড়ে ঘরটিকে এবং সাদ্দামকে গ্রেপ্তার করে। পাশাপাশি সাদ্দামকে আশ্রয় দেওয়ার অভিযোগে মান্নান খানকেও গ্রেপ্তার করে পুলিশ। ধন্যবাদ সুকান্ত। গতকাল মাঝরাতে অবশেষে কুলতলি কাণ্ডের মূল অভিযুক্ত সাদ্দাম সর্দার গ্রেফতার হলো। সাদ্দামের আশ্রয়দাতা সিপিএম নেতা, তাকেও কিন্তু কুলতলি থানার পুলিশ গ্রেফতার করলো। ঘটনা ঘটে গিয়েছে একেবারে সংবাদ শিরোনামে এসেছে কুলতলির ঘটনা, এবং তার প্রায় 3 দিনের মাথায় সাদ্দাম সর্দারকে অবশেষে কুলতলি থানার পুলিশ গ্রেফতার করলো। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি হিন্দল দে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। হিন্দল, কোথা থেকে কিভাবে খবর পেয়ে পুলিশ গ্রেফতার করলো সাদ্দাম সর্দার এবং যেটাকে আশ্রয় দিয়েছিল সেই সিপিএম নেতাকে? দেখো, মান্নান খান বলে এক সিপিএম নেতার নাম উঠে আসছে, যেটা তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে সে মান্নান খান স্থানীয় তৃণমূলের নেতা, সিপিএম এর নেতা, মাফ করো, সিপিএম এর নেতা বলে তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। এই মান্নান খান কিন্তু এই সাদ্দামকে আশ্রয় দিয়েছিল যেদিনকে সাদ্দাম সর্দারকে ছিনিয়ে নিয়ে চলে যায় তার ভাই সাইরুল, এবং তারপর থেকে ছিনিয়ে নিয়ে যাওয়ার পর থেকে কিন্তু পুলিশ যেটা মনে করছিল সে সম্ভবত সেখান থেকে বেপাত্তা হয়ে গিয়েছে, এলাকা ছাড়া, তেমনটাই পুলিশ মনে করছিল। কিন্তু পরবর্তী ক্ষেত্রে পুলিশের কাছে লোকাল সোর্স মারফত পুলিশ জানতে পারে গতকাল রাতে যে সাদ্দাম সে কিন্তু একেবারে ঠাকুরাইন নদীর পাশে একটি ভেড়ি রয়েছে, সেই ভেড়ি, যেই ভেড়িটার কিন্তু মালিক এই মান্নান খান, সেই মান্নান খানের সেই ভেড়ির যে আলাঘর, সেই আলাঘরের মধ্যে কিন্তু সাদ্দাম রয়েছে। এই ইনফরমেশন পাওয়ার সঙ্গেই কুলতলি থানার আইসির নেতৃত্বে বিশাল টিম তারা একেবারে প্রস্তুত হয়ে সেই জায়গায় পৌঁছে যায়, অর্থাৎ কিনা পয়তারহাট গ্রাম যেখানে সাদ্দামের বাড়ি, তার থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে এই ঠাকুরাইন নদীর গায়ে কিন্তু এই ভেড়ি, সেই ভেড়িতে একটি ছোট্ট আলাঘরের মধ্যে কিন্তু লুকিয়ে বসেছিল এই সাদ্দাম, এবং সেখানে পুলিশ রাত 1টা নাগাদ যায়। গোটা যে ভেড়ি এবং ভেড়ির মধ্যে এই যে আলাঘর, সেই ঘর কিন্তু পুলিশ ঘিরে নেয়, এবং তারপরে আচমকায় পুলিশ সেই ঘরের ভেতরে প্রবেশ করার পর দেখতে পায় যে সেখানে সাদ্দাম সর্দার রয়েছে এবং তার পাশে মান্নান খান, তিনিও কিন্তু রয়েছেন। তৎক্ষণাৎ কিন্তু পুলিশ সেখান থেকে তাদের দুজনকে আটক করে নিয়ে আসে এবং পরবর্তী ক্ষেত্রে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। কেননা এই যে গোটা ঘটনা, সেই গোটা ঘটনার মূল অভিযুক্ত সাদ্দাম সর্দার, এই সাদ্দাম সর্দার কিন্তু দীর্ঘদিন, অর্থাৎ কিনা ঘটনা যেদিনকে ঘটে 3 দিন আগে, সেই সময় সাদ্দাম সর্দারকে পুলিশ আগেই গ্রেপ্তার করে নিয়েছিল যে সে নকল সোনা দেখিয়ে 12 লক্ষ টাকা প্রতারণা করেছিল নদিয়ার এক বাসিন্দার কাছ থেকে।
অর্থাৎ সেই সাদ্দামকে যখন গ্রেপ্তার করে পুলিশ নিয়ে আসছিল সেই সময় দলবল নিয়ে সাদ্দামের পরিবারের সদস্যরা, সাদ্দামের ভাই সাইরুল, তার পরিবারের অন্যান্য সদস্যরা এবং তাদের এই নকল সোনার ব্যবসার সঙ্গে যারা যারা যুক্ত তারা অনেকেই তাদেরকে পুলিশকে ঘিরে ধরে এক রাউন্ড গুলি চালানোর ঘটনা ঘটে, পুলিশের হাত থেকে সাদ্দামকে ছিনিয়ে নিয়ে যায়। এবং পুলিশকে যখন গুলি চালানোর ঘটনা ঘটে তখনই কিন্তু নাটকীয় মন নেয় গোটা বিষয়টার, যে পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে দিল। শুধু তাই নয়, পুলিশ যেটা বলছে কোনো একজন মহিলা পুলিশের পেছনে বন্দুক তাক করেছিল তেমনটাও কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এই গোটা ঘটনার পর সাদ্দাম, সাইরুল তারা পালিয়ে যায় এবং তারপরেই তদন্ত প্রক্রিয়া চলে। গতকাল রাত 1টা নাগাদ কিন্তু পুলিশের কাছে খবর থাকে যে ঠাকুরাইন নদীর পাশে এই যে ভেড়ির সেই ভেড়ি সংলগ্ন যে আলাঘর সেখানেই সাদ্দাম রয়েছে এবং সাদ্দামকে যেহেতু আশ্রয় দিয়েছে মান্নান, সেই কারণে মান্নানকেও পুলিশ গ্রেফতার করেছে। মান্নানের সঙ্গে সাদ্দামের কি যোগাযোগ, এই গোষ্ঠীর সঙ্গে তারাও যুক্ত কিনা, সমস্ত বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে এবং পাশাপাশি সাইরুলের খোঁজও পুলিশ চালাচ্ছে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। একেবারে হিন্দল, ধন্যবাদ। অর্থাৎ গতকাল মাঝরাতে গ্রেফতার করা হলো অবশেষে সাদ্দাম সর্দারকে এবং তার সঙ্গে মান্নান খান, তাকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে। ছবি দেখুন, ঠাকুরান নদীর পাশে হচ্ছে ভেড়ি আর সেখানেই হচ্ছে আলাঘর। এই আলাঘরেই কিন্তু লুকিয়েছিল সাদ্দাম সর্দার, তাকে আশ্রয় দিয়েছিলেন এই সিপিএম নেতা মান্নান খান। বিস্তারিত জানিয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত দাস। গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে কুলতলি থানার ও বারুইপুর পুলিশ জেলার একাধিক থানার পুলিশ আধিকারিকরা কুলতলি থানার চুবড়িঝাড়া এলাকায় এই ঠাকুরান নদীর পাশে মান্নান খান নামে স্থানীয় এক সিপিআইএম নেতার ফিশারির পাশে এই ছোট্ট কুটিরের মধ্যে থেকে তাকে গ্রেপ্তার করে। সাদ্দাম সর্দারকে গ্রেপ্তারের পাশাপাশি সিপিআইএম নেতা মান্নান খানকেও গ্রেপ্তার করে এই কুটির থেকে। এই কুটিরের মধ্যে রয়েছে একটি ছোট্ট বিছানার ওপরে রয়েছে মুড়ি, নেশাজাত দ্রব্য ও বিস্কুটের প্যাকেট। এইখানেই লুকিয়েছিল সাদ্দাম সর্দার। তাকে গতকাল রাতে গ্রেপ্তার করে নিয়ে যায় কুলতলি থানার পুলিশ। সুকান্ত দাস, এবিপি আনন্দ, কুলতলি। আর এই ঘটনার পর কুলতলির বিধায়ক কি জানিয়েছেন শোনাবো আপনাদের। এই ঘটনার সঙ্গে আমি মনে করি যে সিপিএমের যেমন প্রত্যক্ষভাবে যোগ আছে এবং এইটা তদন্ত হলে দেখবেন আরও অনেক সত্য বেরিয়ে পড়বে। তারা হয়তো শাসন ক্ষমতায় চলে গেছে কিন্তু তার স্বভাব পরিবর্তন হয়নি, কারণ সেই জায়গা থেকে তারা এখনো পর্যন্ত বিভিন্ন এলাকায় কীভাবে অ্যান্টি সোশ্যাল বা সমাজের যে সমস্ত ক্ষতিকারক দিকগুলো আছে, এই যে চুরি, ডাকাতি, রাহাজানি, সেই সমস্ত দিকগুলো যারা মূলত করে তাদেরকে প্রশ্রয় দেয় এবং আশ্রয়ও দেয়। এই ঘটনার সঙ্গে যারা যারা জড়িত আছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেবে এবং এদের পিছনে যে সমস্ত পার্টির নেতৃত্বরা আছে তাদেরকে আমরা পুলিশকে বলবো তাদেরকেও ধরে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়।
গতকাল মাঝরাতে অবশেষে কুলতলি কাণ্ডের মূল অভিযুক্ত সাদ্দাম সর্দার গ্রেফতার হলো। সাদ্দামের আশ্রয়দাতা সিপিএম নেতা তাকেও কিন্তু কুলতলি থানার পুলিশ গ্রেফতার করলো। ঘটনা ঘটে গিয়েছে একেবারে সংবাদ শিরোনামে এসেছে কুলতলির ঘটনা, এবং তার প্রায় 3 দিনের মাথায় সাদ্দাম সর্দারকে অবশেষে কুলতলি থানার পুলিশ গ্রেফতার করলো। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি হিন্দল দে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। হিন্দল, কোথা থেকে কিভাবে খবর পেয়ে পুলিশ গ্রেফতার করলো সাদ্দাম সর্দার এবং যেটাকে আশ্রয় দিয়েছিল সেই সিপিএম নেতাকে? দেখো, মান্নান খান বলে এক সিপিএম নেতার নাম উঠে আসছে, যেটা তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে সে মান্নান খান স্থানীয় তৃণমূলের নেতা, সিপিএম এর নেতা, মাফ করো, সিপিএম এর নেতা বলে তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। এই মান্নান খান কিন্তু এই সাদ্দামকে আশ্রয় দিয়েছিল যেদিনকে সাদ্দাম সর্দারকে ছিনিয়ে নিয়ে চলে যায় তার ভাই সাইরুল, এবং তারপর থেকে ছিনিয়ে নিয়ে যাওয়ার পর থেকে কিন্তু পুলিশ যেটা মনে করছিল সে সম্ভবত সেখান থেকে বেপাত্তা হয়ে গিয়েছে, এলাকা ছাড়া, তেমনটাই পুলিশ মনে করছিল। কিন্তু পরবর্তী ক্ষেত্রে পুলিশের কাছে লোকাল সোর্স মারফত পুলিশ জানতে পারে গতকাল রাতে যে সাদ্দাম সে কিন্তু একেবারে ঠাকুরাইন নদীর পাশে একটি ভেড়ি রয়েছে, সেই ভেড়ি, যেই ভেড়িটার কিন্তু মালিক এই মান্নান খান, সেই মান্নান খানের সেই ভেড়ির যে আলাঘর, সেই আলাঘরের মধ্যে কিন্তু সাদ্দাম রয়েছে। এই ইনফরমেশন পাওয়ার সঙ্গেই কুলতলি থানার আইসির নেতৃত্বে বিশাল টিম তারা একেবারে প্রস্তুত হয়ে সেই জায়গায় পৌঁছে যায়, অর্থাৎ কিনা পয়তারহাট গ্রাম যেখানে সাদ্দামের বাড়ি তার থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে এই ঠাকুরাইন নদীর গায়ে কিন্তু এই ভেড়ি, সেই ভেড়িতে একটি ছোট্ট আলাঘরের মধ্যে কিন্তু লুকিয়ে বসেছিল এই সাদ্দাম, এবং সেখানে পুলিশ রাত 1টা নাগাদ যায়। গোটা যে ভেড়ি এবং ভেড়ির মধ্যে এই যে আলাঘর, সেই ঘর কিন্তু পুলিশ ঘিরে নেয়, এবং তারপরে আচমকায় পুলিশ সেই ঘরের ভেতরে প্রবেশ করার পর দেখতে পায় যে সেখানে সাদ্দাম সর্দার রয়েছে এবং তার পাশে মান্নান খান তিনিও কিন্তু রয়েছেন। তৎক্ষণাৎ কিন্তু পুলিশ সেখান থেকে তাদের দুজনকে আটক করে নিয়ে আসে এবং পরবর্তী ক্ষেত্রে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। কেননা এই যে গোটা ঘটনা, সেই গোটা ঘটনার মূল অভিযুক্ত সাদ্দাম সর্দার, এই সাদ্দাম সর্দার কিন্তু দীর্ঘদিন, অর্থাৎ কিনা ঘটনা যেদিনকে ঘটে 3 দিন আগে, সেই সময় সাদ্দাম সর্দারকে পুলিশ আগেই গ্রেপ্তার করে নিয়েছিল যে সে নকল সোনা দেখিয়ে 12 লক্ষ টাকা প্রতারণা করেছিল নদিয়ার এক বাসিন্দার কাছ থেকে। অর্থাৎ সেই সাদ্দামকে যখন গ্রেপ্তার করে পুলিশ নিয়ে আসছিল, সেই সময় দলবল নিয়ে সাদ্দামের পরিবারের সদস্যরা, সাদ্দামের ভাই সাইরুল, তার পরিবারের অন্যান্য সদস্যরা এবং তাদের এই নকল সোনার ব্যবসার সঙ্গে যারা যারা যুক্ত তারা অনেকেই তাদেরকে পুলিশকে ঘিরে ধরে 1 রাউন্ড গুলি চালানোর ঘটনা ঘটে, পুলিশের হাত থেকে সাদ্দামকে ছিনিয়ে নিয়ে যায়। এবং পুলিশকে যখন গুলি চালানোর ঘটনা ঘটে তখনই কিন্তু নাটকীয় মন নেয় গোটা বিষয়টার, যে পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে দিল। শুধু তাই নয়, পুলিশ যেটা বলছে কোনো একজন মহিলা পুলিশের পেছনে বন্দুক তাক করেছিল, তেমনটাও কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এই গোটা ঘটনার পর সাদ্দাম, সাইরুল তারা পালিয়ে যায়, তারপরেই তদন্ত প্রক্রিয়া চলে। গতকাল রাত 1টা নাগাদ কিন্তু পুলিশের কাছে খবর থাকে যে ঠাকুরাইন নদীর পাশে এই যে ভেড়ির সেই ভেড়ি সংলগ্ন যে আলাঘর, সেখানেই সাদ্দাম রয়েছে, এবং সাদ্দামকে যেহেতু আশ্রয় দিয়েছে মান্নান, সেই কারণে মান্নানকেও পুলিশ গ্রেপ্তার করেছে। মান্নানের সঙ্গে সাদ্দামের কি যোগাযোগ, এই গোষ্ঠীর সঙ্গে তারাও যুক্ত কিনা, সমস্ত বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে, এবং পাশাপাশি সাইরুলের খোঁজও পুলিশ চালাচ্ছে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। একেবারে হিন্দল, ধন্যবাদ। অর্থাৎ গতকাল মাঝরাতে গ্রেফতার করা হলো অবশেষে সাদ্দাম সর্দারকে, এবং তার সঙ্গে মান্নান খান, তাকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে। ছবি দেখুন, ঠাকুরান নদীর পাশে হচ্ছে ভেড়ি, আর সেখানেই হচ্ছে আলাঘর। এই আলাঘরেই কিন্তু লুকিয়েছিল সাদ্দাম সর্দার, তাকে আশ্রয় দিয়েছিলেন এই সিপিএম নেতা মান্নান খান। বিস্তারিত জানিয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত দাস। গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে কুলতলি থানার ও বারুইপুর পুলিশ জেলার একাধিক থানার পুলিশ আধিকারিকরা কুলতলি থানার চুবড়িঝাড়া এলাকায় এই ঠাকুরান নদীর পাশে মান্নান খান নামে স্থানীয় এক সিপিআইএম নেতার ফিশারির পাশে এই ছোট্ট কুটিরের মধ্যে থেকে তাকে গ্রেপ্তার করে। সাদ্দাম সর্দারকে গ্রেপ্তারের পাশাপাশি সিপিআইএম নেতা মান্নান খানকেও গ্রেপ্তার করে এই কুটির থেকে। এই কুটিরের মধ্যে রয়েছে একটি ছোট্ট বিছানার ওপরে রয়েছে মুড়ি, নেশাজাত দ্রব্য ও বিস্কুটের প্যাকেট। এইখানেই লুকিয়েছিল সাদ্দাম সর্দার। তাকে গতকাল রাতে গ্রেপ্তার করে নিয়ে যায় কুলতলি থানার পুলিশ। সুকান্ত দাস, এবিপি আনন্দ, কুলতলি। আর এই ঘটনার পর কুলতলির বিধায়ক কি জানিয়েছেন শোনাবো আপনাদের। এই ঘটনার সঙ্গে আমি মনে করি যে সিপিএমের যেমন প্রত্যক্ষভাবে যোগ আছে, এবং এইটা তদন্ত হলে দেখবেন আরও অনেক সত্য বেরিয়ে পড়বে। তারা হয়তো শাসন ক্ষমতায় চলে গেছে, কিন্তু তার স্বভাব পরিবর্তন হয়নি। কারণ সেই জায়গা থেকে তারা এখনো পর্যন্ত বিভিন্ন এলাকায় কীভাবে অ্যান্টি সোশ্যাল বা সমাজের যে সমস্ত ক্ষতিকারক দিকগুলো আছে, এই যে চুরি, ডাকাতি, রাহাজানি,
সেই সমস্ত দিকগুলো যারা মূলত করে তাদেরকে প্রশ্রয় দেয় এবং আশ্রয়ও দেয়। এই ঘটনার সঙ্গে যারা যারা জড়িত আছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেবে এবং এদের পিছনে যে সমস্ত পার্টির নেতৃত্বরা আছে তাদেরকে আমরা পুলিশকে বলবো তাদেরকেও ধরে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। আমি আলোচনায় আসবো, সুব্রত বাবুকে দিয়ে আজকে আলোচনা শুরু করব। সুব্রত বাবু, যদিও আমরা জানি যে এ রাজ্যে শাসক থেকে অন্য বিরোধীরা সকলেই সিপিএমকে শূন্য শূন্য বলতে থাকে, কিন্তু আজকে সিপিএমের দিকেই কিন্তু অভিযোগের আঙুল। দুষ্কৃতীদের আপনারা আশ্রয় দেন, প্রশ্রয় দেন এবং মদত দেন, এবং স্বভাব কিন্তু আপনাদের মোটেই পাল্টায়নি। দেখুন স্থানীয় তৃণমূল বিধায়ক বলছেন। স্বভাব তো আমাদের পাল্টানোর কথাই না, কারণ স্বভাব যদি পাল্টাতে হয় তাহলে তৃণমূলের মতো চুরি করতে হয়, সেটা তো করা যাবে না। দ্বিতীয় কথা হচ্ছে কি, এইটা আমি আপনাদের বলি, ওই যে জয়নগর চত্বরে ওইখানে কুলতলিতে পঞ্চায়েত ভোটের পর একটা গ্রামে মনে আছে মহিলাদের মারা হয়েছিল, ঘরবাড়ি ভাঙা হয়েছিল, মনে পড়ে আপনাদের? সেই সময় বলা হয়েছিল তার সঙ্গে সিপিএম এর যোগ আছে, মনে আছে? আপনাদের এখানেই ফুটে যায়। দুই, তৃণমূল এটা বলেছিল শাহজাহান ধরা পড়ার পর ওখানে সন্দেশখালিতে যে ও সিপিএম করতো আগে, মনে আছে তো? সব আমি এটা মনে করালাম, ফলে এইটাও একই কথা, এর বাইরে কিছু না। তা দেখুন, এইরকম একটা ঘটনা যখন ঘটে, তৃণমূল কংগ্রেস যখন ফেস সেভ করতে চাইছে, মেক ওভার করতে চাইছে, সেই সময় দাঁড়িয়ে গ্রাউন্ডে যে অপোজিশন আছে সেই গ্রাউন্ডের অপোজিশনের নামই বলতে হবে, ওকে, এছাড়া অন্য কোনো রাস্তা নেই। সেই কারণে এটা বলা হচ্ছে, এর আগের যে অভিযোগগুলো হয়েছিল, যে ঘটনাগুলো ঘটেছিল, সেই ঘটনায় যে অভিযোগগুলো সিপিআইএম সম্পর্কে এসেছিল সেই সময় তৃণমূলের পক্ষ থেকে করা হয়েছিল, সেই অভিযোগগুলোর সত্যতা কোথায়? নেই। ঠিক একইভাবে আজকেও মেক ওভার ফেস সেভ করবার জন্য এইরকম নাম বলা হচ্ছে। আপনারাও বলছেন তৃণমূলের অভিযোগের ভিত্তিতে যে এইরকম সিপিএম নেতা মান্নান না কে আছে, যাই হোক আমি জানি না অত কিছু। আমি এইটুকু বলতে পারি যে তৃণমূলের নেতাদের যা স্বভাব চুরি করা, তৃণমূলের নেতাদের যা স্বভাব, গোটা পশ্চিমবাংলা জুড়ে যেভাবে খাপ পঞ্চায়েত বসিয়েছে তৃণমূলের নেতারা, ওরা মেকওভার করবার জন্য নিজেদের দিক থেকে বল ঘোরানোর জন্য এই নাম ড্রপ করছে। বেশ, আমি এই জায়গায় একবার রাহুলদার কাছে আসি। রাহুলদা, তাহলে একটু পরেই দেখাবো যে এই সাদ্দামের সঙ্গে তৃণমূলের শাসক দলের নেতাদের কি ধরনের যোগাযোগ, সেই অঙ্কটা আমি দেখাবো। কিন্তু তার পাশাপাশি এখন যখন আশ্রয়দাতার পরিচয় হিসাবে তৃণমূল কংগ্রেসই দাবি করছে, সিপিএম নেতার বাড়িতে গিয়ে নাকি আশ্রয় নিয়েছেন এই সাদ্দাম, মানে বাঁচতে শেষ পর্যন্ত খড়কুটো ধরতে হচ্ছে। যারা শূন্য হয়ে গিয়েছে রোজ বলেন, শেষে তাদের বাড়িতে আশ্রয় নিতে হচ্ছে এক দুষ্কৃতীকে। শূন্য হয়ে গেছে কোথায় কুসুমিতা? শূন্য হয়ে গেছে মানুষের দরবারে, শূন্য হয়ে গেছে গণতান্ত্রিকভাবে, শূন্য হয়ে গেছে কোথাও আসন নেই। তার মানে শূন্য তো হয়ে যায়নি অসামাজিক কাজকর্মে, শূন্য তো হয়ে যায়নি কোনো অসাময়িক লোককে আশ্রয় দেওয়ার জন্য, শূন্য তো হয়ে যায়নি এদের মদত দেওয়ার জন্য। কারণ এই স্বভাব তো চলছে 34টা বছর ধরে বাংলা জুড়ে। আমি বলি 34টা বছর ধরে তুমি দেখো এখানে যা করে সব অভিযোগ তৃণমূল কংগ্রেসের দিকে ওঠে। এখন যা করা হয়, কোনো পারিবারিক বিবাদ, কোনো গোষ্ঠীদ্বন্দ্ব, কোনো শরিকি দ্বন্দ্ব, যে বলো যাই বলো, সে ঢিল মারলে যার মাথায় গিয়ে পড়ে সেও তৃণমূল কংগ্রেস। কিন্তু সমস্যা হচ্ছে যে আজকেও কিন্তু এই ছদ্মবেশী সিপিএমরা ভরে আছে সারা বাংলা জুড়ে। তারা কোথায়, আমি মাঝখানে বলিনি সুব্রত, তারা কোথায় দাঁড়িয়ে এখানে এই কুলতলির কথা বলছো, দীর্ঘদিন ধরে এখানে কারা শাসন করেছে, কারা রাজ করেছে, বহুদিন ধরে। আজকে ছেড়ে দাও, তারপরে তো অনেকগুলো বছর না, এরপরেও দাঁড়িয়ে সেই স্বভাব যাবে কোথায়? আজকে তো দেখা যাচ্ছে এই মান্নান খানের মতো ছদ্মবেশী সিপিএমরা ভরে আছে পুরো বাংলা জুড়ে। আপনি কিন্তু সেলফ কন্ট্রাডিক্ট করলেন রাহুলদা। স্বভাব বদল না হতে পারে, কিন্তু যেদিকে ঢিল জুড়বেন সবাই যদি তৃণমূল হয় তাহলে সিপিএম সেটা বলা হয়তো, কিন্তু আজকে তো প্রমাণ হচ্ছে সেটা নয়। প্রমাণ তো হচ্ছে, আমি নেই বললাম, সেটা বলা হতো পাঁচবার সব জায়গায় দাঁড়িয়ে, পারিবারিক বিবাদ বলো, শরিকি বিবাদ বলো, সব তৃণমূল কংগ্রেস। কিন্তু আজকে দেখা যাচ্ছে কারা পেছনে আছে। আজকে তো ভিডিও আছে, সাক্ষী আছে, তার জন্য বক্তব্য আছে, তারপরে অ্যারেস্টের ঘটনা ঘটছে। মান্নান খান সিপিএম এর কর্মী, আশ্রয় দিচ্ছে তাকে। তার মানে সিপিএম এই ধরনের অসামাজিক কাজকর্মে মদতপুষ্ট করছে, মদত দিচ্ছে। এই 34 বছরের প্র্যাকটিস তারা এখনো চালিয়ে যাচ্ছে। এখনো কোথাও না কোথাও সিপিএম আছে। এতদিন পরে গিয়ে সাদ্দাম সর্দার গ্রেফতার হচ্ছে, কিন্তু 15 বছর ধরে এলাকায় নকল সোনার কারবার চালাতো সে, সঙ্গে ছিল বড় সড় চক্র। কিভাবে এই চক্র সে চালাতো দেখাবো। এক সুরঙ্গেই সব রহস্য, বাড়ি যেমনই হোক, বিছানার নিচে যেন মাস্টার প্ল্যান। এই সুরঙ্গই কি আসলে সাদ্দামের কিসমত কানেকশন? কুলতলিতে নকল সোনা কারবারি সাদ্দামের বাড়িতে রহস্যময় সুরঙ্গের সন্ধান পেয়েছে পুলিশ। সূত্রের খবর, 1-2 বছর নয়, কুলতলির পয়তারহাট গ্রামে 15 বছর ধরে এভাবেই নকল সোনার কারবার চালাচ্ছিল সাদ্দাম সর্দাররা। আর এর পেছনে নাকি কাজ করত একটা বড় সড় চক্র। পুলিশ সূত্রে আরও দাবি, চক্রের মাথায় রয়েছে ছাকাত ও বোটো নামে এই গ্রামেরই দুজন। গোটা পরিকল্পনাটা যাদের মস্তিষ্ক প্রসূত, তারাই তৈরি করত ব্লু প্রিন্ট।
পুলিশের অনুমান এই ছাকাত ও বোটোর অধীনে কাজ করত সাদ্দাম সর্দার, তার ভাই সাইরুল সর্দার ও ছাকাতের ছেলে শাহজাহান। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান এই সাদ্দাম, সাইরুল, শাহজাহানদের কথা মতো আবার কাজ করত ফয়জুল, হাফিজুল ও মোড়ে নামে গ্রামেরই 3 জন, আর এদের অধীনে ছিল প্রায় 15 থেকে 20 জন। পুলিশ সূত্রে খবর, শুধু নকল সোনার কারবারই নয়, বেআইনি অস্ত্রের কারবারের সঙ্গেও সাদ্দাম যুক্ত ছিল কিনা দেখা হচ্ছে সেই বিষয়টিও। কারণ পুলিশের দাবি, ঘটনার দিন শুধু সাদ্দামের ভাইয়ের হাতেই নয়, গ্রামের মহিলাদের হাতেও দেখা গেছে আগ্নেয়াস্ত্র। গত বছর এই নকল সোনার কারবারির বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপের হাতে গ্রেফতার হয় সাদ্দাম। তখনও সাদ্দামের কাছ থেকে উদ্ধার হয়েছিল আগ্নেয়াস্ত্র। এত অস্ত্র কোথা থেকে এলো সেই বিষয়টি ভাবাচ্ছে তদন্তকারীদের। এমনও প্রশ্ন উঠছে, তবে কি বেআইনি অস্ত্র ব্যবসার কারবারের জন্যই তৈরি করা হয়েছিল এই সুড়ঙ্গ? ক্যামেরায় সুবীর রায়ের সঙ্গে হিন্দল দে, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। ছত্রপতি সাধারণত যেটা বারবারই প্রবণতার কথা যেটা রাহুলদা বলছেন, যে যেদিকেই ঢিল মারবেন সেখানেই এখন তৃণমূল কংগ্রেস। সত্যি তো, ভোটের ফলে বলুন, ভোট শতাংশই বলুন, মানে পরিসংখ্যান কিন্তু তাই বলে। কিন্তু যখনই তৃণমূল কংগ্রেস বিপাকে পড়ছে, এতদিন পর্যন্ত আমরা দেখেছিলাম, ঠিক নির্বাচনের আগে পর্যন্ত আমরা দেখেছিলাম সব টার্গেটটাই ছিল কিন্তু বিজেপির দিকে। নির্বাচন হয়ে গেল, ছবিটার মধ্যে একটু বদল এলো, দেখা যাচ্ছে তৃণমূল ভার্সেস তৃণমূল, অভিযোগ এবং পাল্টা অভিযোগ। আর এবার কোথাও একেবারে খড়কুটো ধরে বাঁচার চেষ্টা করছে শাসক দল। কিন্তু ছবি যা দেখালাম, যা দেখালাম, সেখানে আর যাই হোক সিপিএমও নেই, বিজেপিও নেই। কুসুমিতা, এটা মানে হাস্যকর ব্যাপার যে এখানে এত বড় একটা গোল্ড র্যাকেট চলছে। এবিপি আনন্দ বলছে পুলিশ জানে না। রাহুলদাকে যখন জিজ্ঞেস করা হলো, রাহুলদা বললো যে সিপিএম করেছে, অথচ সিপিএম তৃণমূলে সব জায়গায় তৃণমূল, সর্বত্র নাকি তৃণমূল ছেয়ে আছে। তো আমার এখানে একটাই কথা বলবার, যেটা নট অনলি তৃণমূল অ্যাজ আ রুলিং পার্টি, তাদের অপদার্থটা এবং প্রশাসনের অপদার্থটা এখানে নিচে, মানে তার বাড়ির নিচে সুড়ঙ্গ হয়ে গেল। আমরা এক্ষুনি আলোচনা করছিলাম পুরনো বাড়িতে, জমিদারদের বাড়িতে এটা আগে হতো। এই যে কত বড় জমিদার আমি জানি না, কিন্তু অবভিয়াসলি বেশ বড়। এখানে সিপিএমের যিনি বিধায়ক এখন তো আর নেই, কিন্তু তাকে ধরে লিটারালি খড়কুটো দিয়ে তৃণমূল বাঁচার চেষ্টা করছে। তৃণমূল বনে এই নেতাদের, তৃণমূলও তাই, এখনও জাস্টিফাই করবে যে সিপিএম করেছে। তাহলে 12টা বছর তারা কি করছে? 12টা বছর ধরে ওয়েস্ট বেঙ্গলকে ক্লেনজিং করতে পারেনি কেন? সিপিএম যদি একটা রোগ হয়, আমি ধরেই নিলাম, তুমি যেটা সুব্রত দাকে বলো ওদের স্বভাব নাকি পাল্টায়নি, তো সেই স্বভাব পাল্টানোর চেষ্টা কোথায় তৃণমূল করেছে? কারণ সিপিএম থেকে যারা বিক্ষুব্ধ সকল, তারা চলে গেছে তৃণমূলে এবং কিছু চলে আসছে আমাদের দলে আনফর্চুনেটলি। সেই নিয়ে তৃণমূল তো সেটাকে পরিষ্কার করে উঠতে পারছে না। তৃণমূল সদিচ্ছেটা কোথায়? 12 বছর ধরে 15 বছর কেটে গেছে, ব্যবসা চলছে, একেবারে করে ব্যবসা চলছে, 15 বছর কেটে গেল। তৃণমূল বারবার সিপিএম এর দিকে আঙুল তোলে যে তাদের আমলে কিন্তু এই রকম দুষ্কৃতীদের রাজ হয়েছে। তবে তৃণমূলের জমানাতেই কিন্তু একের পর এক বাহুবলীর ছবি আমরা দেখতে পাচ্ছি। সাদ্দাম তো গ্রেফতার হয়েছে, কিন্তু জামাল উদ্দিন কবে গ্রেফতার হবে তার একের পর এক কীর্তি সামনে আসছে। জামাল উদ্দিনের কীর্তির আগে আপনাদের দেখাবো সাদ্দাম যাদের ছত্র ছায়ায় কাজ করত তারা তৃণমূল সদস্য। দাবি করছেন কে? শাসক দলেরই জালাবেরিয়া 2 পঞ্চায়েতের প্রধান। যথারীতি এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক কাজিয়া। নকল সোনার কারবার মূলত যাদের প্ল্যান মাফিক হতো বলে অভিযোগ, সেই ছাকাত এবং বোটোর রাজনৈতিক পরিচয় এবার সামনে এলো। আমরা যেটা সংবাদ মাধ্যমে দেখেছি যে ওই যে ছাকাত বা বোটোর যে আছে, ওরা আমাদের তবু একটু চিনতাম, কিন্তু এরকম কাজের সাথে যুক্ত এটা আমাদের জানা নেই। এই ছাকাত বোটো আপনাদের দলের সঙ্গে কিভাবে যুক্ত রয়েছে? ছাকাত বোটো কিভাবে দলের সাথে, এবার ওই বুথের ব্যাপার, ওরা দলের সাথে কিভাবে যুক্ত হচ্ছে সেটা ওরাই বলতে পারবে। কি পোস্ট হোল্ড করছে কি দলের সঙ্গে? আপনাদের কি পোস্টে আছে? ওরা ডেজিগনেশন, ওরা সদস্য, বুথের সদস্য। বুথ সদস্য কোন বুথ ওটা? ওটা 108 নম্বর বুথ। যখন পার্টি অফিসে অঞ্চল সভাপতি যখন মিটিং ডাকে তখন তাদের সাথে দেখা ওই ছাকাত বোটোরাই আসে। আমাদের বক্তব্য যে ছাকাত এবং বোটো এরা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সক্রিয় কার্যকর্তা এবং এরা এই 2023 সালে যে পঞ্চায়েত নির্বাচনে এরা অবাধে ভোট লুট করেছে, সাধারণ জনগণের গণতন্ত্র হত্যা করেছে, লুট করেছে। তাহলে এই ছাকাত বোটো যারা আছে এবং এর সঙ্গে আরও অনেক বড় বড় মাথা জড়িয়ে আছে। প্রশাসন এটা কি জানে না? প্রশাসন যদি সক্রিয় ভূমিকা নেয়, প্রশাসন যদি জানার ইচ্ছা করে তাহলে জানতে পারে। যখন পার্টি অফিসে অঞ্চল সভাপতি যখন মিটিং ডাকে তখন তাদের সাথে দেখা ওই ছাকাত বোটোরাই আসে। সুরঙ্গেতে লুকিয়েছিলেন। তো যাই হোক,
মুখ্যমন্ত্রী তো বলেছিলেন লন্ডন বানাবেন কলকাতাকে, লন্ডন তো বানাতে পারেননি, তো ইরাক বানিয়ে ফেলেছেন আর কি পশ্চিমবঙ্গকে। এবং সেই সুড়ঙ্গ দিয়ে এই সাদ্দাম হোসেন বাংলাদেশ যেত আসতো। এটা তো প্রশাসনের অপদার্থতা। বিরাট বড় একটি ইন্টেলিজেন্স সিস্টেম রাজ্য পুলিশের কাজ করে, পয়সা হয় তাদেরকে, আমাদের আপনার পকেটের ট্যাক্সের পয়সা থেকে তাদেরকে মাইনে দেওয়া হয়। যদি এটা জানতে না পারে তাহলে এই দায়টা কার? সেই দায়টা নিতে হবে। হিন্দল দের রিপোর্ট, এবিপি আনন্দ। আইনজীবী শ্রমিক বাগচির কাছে যাব। শ্রমিক, যদি তর্কের খাতিরে ধরেও নি, এখনো পর্যন্ত সিপিএম এর যে নেতারা রয়েছেন তারা এই দুষ্কৃতীদের আশ্রয় দিচ্ছেন, প্রশ্রয় দিচ্ছেন, মদত দিচ্ছেন। 15 বছর ধরে এলাকায় সাদ্দাম সর্দার যেভাবে রমরম করে নিজের এই নকল সোনার ব্যবসা, জাল নোট পাচার, হয়তো বেআইনি অস্ত্র কারবারিও করতেন, এমনটা পুলিশ অনুমান করছে। এটা চালিয়ে গেল কিভাবে? আশ্রয় প্রশ্রয় মদতদাতা যারা, তাদের বিরুদ্ধে শাসক দল তৃণমূল কংগ্রেস ব্যবস্থা কেন নেয়নি? হ্যাঁ, সত্যি কথা এটা আপনি যেটা বলেছেন। অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে যে তৃণমূল নেতাদের এই মদত একদম পরিষ্কারভাবে রয়েছে। সে আপনি যে কোনো ঘটনাই বলুন, এই যে জামাল উদ্দিন শেখ, আবার সাদ্দাম সর্দার, এর বলা হচ্ছে যে সিপিএমের সঙ্গে যোগ রয়েছে। কিন্তু আরেকটা জিনিস আমি বলবো যে পুলিশের সঙ্গে, আমি আপনাকে একটা রিপোর্ট দেখাবো, এই জয়নগর থানা যে এলাকায় কুলতলি জয়নগর, এখানে লাস্ট 7 মাসে 37টা শুধুমাত্র আপনার হচ্ছে যে মানে এই যে বন্দুক, গোলাগুলি, তারপরে হচ্ছে যে ফেক নোট, বিভিন্ন রকম কেস আমার কাছে একটা রিপোর্ট রয়েছে। এবং সেখানে পুলিশ সম্পূর্ণভাবে এগুলো জানে। হাইকোর্টে তারা একটা কেসের বিষয়ে তারা রিপোর্টটা দিয়েছে, সেই জন্য এটা সামনে এসেছে। আমি এইটুকুই খালি বলবো যে পুলিশের এখানে মদত রয়েছে এবং পুলিশ জানতো যে এইগুলো হচ্ছে, পুলিশের কাছে অভিযোগও ছিল, কিন্তু কোনো না কোনো নেতার অঙ্গুলি হেলনে বলতে পারেন, বা কোনো না কোনো নেতার মানে কি বলবো ডাইরেক্ট হয়তো মানে তাদের সঙ্গে লেনদেন আছে, যার জন্যই কিন্তু। এবং সেটা কি সিপিএম এর নেতা বলে সম্ভব এটা বিশ্বাস করা? এটা তো মানে এটা আমার কাছে একটুখানি অবিশ্বাস্যই লাগছে। তবে ব্যাপারটা হচ্ছে কি জানেন তো, মানে থানাতে এখানে কিন্তু যখন টাকার লেনদেন হয় না, সেখানে কোন দলের নেতা এই ব্যাপারটা সেখানে গৌণ হয়ে যায়। টাকার লেনদেনের কাছে সমস্ত কিছু, সে যে কোনো দলেরই নেতা হতে পারে, সে বিজেপির নেতা হতে পারে, সিপিএম হতে পারে, তৃণমূল তো অবশ্যই। আর সব থেকে আরও একটা বড় ব্যাপার হচ্ছে যে আপনাদের আমি বলি, ধরুন এই সমস্ত কেসগুলোতে কি হয়, এরা এলাকায় একটা সন্ত্রাস থাকে। পুলিশের কাছে যেমন আপনারা কয়েকদিন আগে দেখিয়েছিলেন যে বিধায়কের বিরুদ্ধে লোকাল থানায় অভিযোগ করা যাচ্ছে না, ঘটনাটা হয়ে যায় এই রকম। মানে লোকাল যারা লোকজন ধরুন তারা ডিপ্রাইভড হচ্ছেন, তারা তাদের হাতে অত্যাচারিত হচ্ছেন, কিন্তু তাদের এতটাই দাপট যে লোকাল থানায় কোনো অভিযোগ করা যাচ্ছে। জামাল থেকে জয়েন থেকে জেসিবি, সবার ক্ষেত্রেই কিন্তু ব্যাপারটা একই। রাহুল দা, এই জায়গায় তো প্রশ্নটা, তাহলে এতদিন ধরে এই 13 বছর প্লাস হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস এ রাজ্যে রয়েছে, শাসন করছে, ভোট বাক্স ক্রমাগত ফুলে ফেপে উঠছে, তারপর না দেখো, একটা কথা শ্রমিকের সাথে আমি একমত। কারণ যারা অসামাজিক কাজকর্ম করে তাদের রং দেখে লাভ হয় না। প্রথম কথা হচ্ছে দেখো, এখন হ্যাঁ মদত দল কথা বলছো, নেতারাকে জড়িয়ে আছে যারা অসামাজিক কাজ করছে, তাদের আবার দল কি, তাদের রং কিসের? কিন্তু সমস্যা হচ্ছে ডেফিনেটলি আমি বলি প্রশাসনিক জায়গায় তো গাফিলতি নিশ্চয়ই আছে। আজকে যদি এতদিন ধরে চলে, মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন, একাংশকে বলেছেন বাড়ির নিচে সুড়ঙ্গ হয়ে গেল। রাহুল দা, আমি তোমায় বলি, প্রত্যেকটা জায়গায় প্রত্যেক প্রফেশনে কিছু খারাপ লোক থাকে, মানে কিছু ভুলভাল লোক থাকে একদমই। কিন্তু সুব্রত দা, আশঙ্কার জায়গাটা তো এটাই যে কিন্তু বলছেন আপনারা প্রশাসনের গাফিলতি ঠিক করতে হবে। একদম, মানে প্রশাসনিক গাফিলতি নিয়ে বামেরা কিভাবে সরব হয়েছে আমরা এই লোকসভা নির্বাচনের আগেও দেখেছি। তাহলে সেই প্রশাসনিক গাফিলতিতে আপনারা যখন পরিবর্তন আনতে চাইছেন, প্রশাসনের ক্ষেত্রে আপনারা যখন আরেকবার বদল আনতে চাইছেন, সেখানে আপনারা এই দুষ্কৃতীদের মদত দিচ্ছেন, এমনটা অভিযোগ। না, আমি তো আগের বারই বললাম, অভিযোগ তো আর রাহুলের কথা পরিষ্কার হয়ে গেল যে পুলিশ এই সমস্ত অভিযোগ সামনে ঠেলে দেয় নিজেদেরকে গার্ড করবার জন্য। ওখানে যা যা ঘটেছে, এই যে সুড়ঙ্গ হলো, কোনো না কোনো মিস্ত্রি তো করলো, কেউ না কেউ তো করলো। পুলিশের সোর্স সেটা পেল না কেন? কারণ গোটা পুলিশ দপ্তর তারা ব্যর্থ, তারা নিষ্ক্রিয়, তারা সমাজ বিরোধীদের সঙ্গে আতাত করে চলছে। ভবানীপুরের থানা থেকে দুষ্কৃতি ছাড়ানোর কাজ মুখ্যমন্ত্রী করার পর থেকে এই ঘটনা চলছে। দ্বিতীয় হচ্ছে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে গিয়ে এই যে দেখুন, এই যে ওখানে সোনারপুরের ঘটনা, গোটা পশ্চিমবাংলা, আপনি চলে যান চোপড়ায়, আপনি চলে যান শাহজাহানে, অবশ্যই সেই খবরে নজর রাখবো।